সামনেই এইচএসসি পরীক্ষা। তো এই এইচএসসি পরীক্ষা কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে একটা দুশ্চিন্তা আছে। তা সেই দুশ্চিন্তা দূর করতে আজকে আমি একটা ভিডিও নিয়ে এলাম। এটা হচ্ছে 4 নম্বরের গ্যাপ, ফার্স্ট পেপার 4 নম্বরের গ্যাপ। এই গ্যাপটা আমি কিভাবে সমাধান করি তোমরা একটু দেখো, এবং যাদের এই 4 নম্বরের সমস্যা আছে তারা খুব সহজেই এটা বুঝতে পারবে কিভাবে 4 নম্বরটা সমাধান হয়। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রফেসর প্রণব সেন তোমাদের সামনে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিষয় ফিল ইন দ্য গ্যাপ, ব্ল্যাঙ্কস বা গ্যাপ তোমরা যেটাই বলো। এটা যে কোনো পরীক্ষায় আসে, এসএসসি হতে পারে, এইচএসসি তো বটেই, এমনকি বিভিন্ন চাকরির পরীক্ষা বা যারা অনার্স লেভেলে আছে তাদের জন্য ঠিক আজকের এই ভিডিওটা। তো এইচএসসিদের জন্য এটা একটা বিরাট ভূমিকা পালন করবে। তো কিভাবে সমাধান করি একটু দেখো। প্রথমে আমাদের একটা ছোট্ট একটা গল্প বলতে হবে, কারণ এই যে গল্পটা নেওয়া, এটা একটা বিখ্যাত একজন আমেরিকান একজন লেখিকা, তার একটা ছোট্ট একটা গল্প ছিল। গল্পটার নাম ছিল দি লাঞ্ছন বা মধ্যাহ্নভোজন। এই গল্পের মূল বিষয়বস্তু ছিল একজন লেখক ছিল, বয়সে তরুণ। সে 2টা বই লিখেছিল। সেই বইটা পাবলিশ হওয়ার পরে একজন মহিলা সেই বইটা পড়েছিল। পড়ার পরে তাকে প্রশংসা করে একটা চিঠি লিখেছিল। পরের বার যখন বইটা আবার বের হয় তখন তাকে আবার ধন্যবাদ জানিয়ে আবার একটা চিঠি লিখলেন তিনি, এবং তিনি লেখককে বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, তো আপনি একটু মধ্যাহ্নভোজের একটু আয়োজন করেন। তো লেখক বয়সে তরুণ ছিল, সেই তরুণ হওয়ার কারণে সে মহিলার এই আবেদনটা সে প্রত্যাখ্যান করতে পারেনি। ফলাফলটা হচ্ছে এই যে লেখক তাকে আপ্যায়ন করলো এবং একটা বিলাসবহুল রেস্তোরাঁয়, সেটাকে বলা হয় ফয়টস, প্যারিসের একটা বিলাসবহুল রেস্তোরাঁ। এই রেস্তোরাঁয় যখন তাকে আপ্যায়ন করা হলো তখন লেখক প্রথমে তাকে দেখে খুব হতাশা বোধ করলো, কারণ লেখক মনে করেছিলেন যে এই মহিলার বয়স বোধহয় তিনি তরুণী হবেন এবং বয়সটা কম হবে এবং দেখতে খুব সুন্দর হবে। কিন্তু লেখকের কোনো প্রত্যাশা পূরণ হলো না। মহিলার বয়স ছিল অস্বাভাবিক বেশি, চেহারাও সুন্দর ছিল না, এবং তিনি একে একে লেখকের কাছ থেকে 7টা আইটেম দামি দামি খাবার তিনি খেয়েছিলেন এবং লেখককে অর্থশূন্য করে গেছিলেন। এই অবস্থায় যেহেতু লেখক গরিব ছিল, তার কাছে এই জিনিসটা একটা মানে এক ধরনের প্রতারণা। তো পরবর্তীতে লেখক তাকে তখন দেখলেন প্রায় 20 বছর পরে। তখন 20 বছর পরে তাকে দেখে লেখক কিন্তু খুব হতাশ হয়েছিল, কারণ সেই মহিলার ওজন এত বেড়ে গেছিল যে লেখক তখন ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে যে যে তুমি আমার হয়ে প্রতিশোধটা নিয়ে নিয়েছো। তো এই ছিল মূল গল্পটা। এবার আমি এই গল্পটা আজ এই জন্য শোনালাম যে গল্পটা না জানলে তুমি এই প্যাসেজটা করতে পারবে না। তো এবার এসো আমরা এই গল্পটা কিভাবে করি দেখো। প্রথমে আমাদের এইটা করার পরে গল্পটা একটু জানতে হবে। গল্পটা আমরা জানলাম, এইবার বিষয়টা হচ্ছে উপরে এই শব্দগুলোকে আমাদের একটু জানার প্রয়োজন। অ্যাট্রাকশন শব্দটা নাউন মানে আকর্ষণ, থ্যাঙ্ক ধন্যবাদ দেওয়া, ভার্ব এক্সপেক্ট প্রত্যাশা করা, ভার্ব সে বলা, ভার্ব বি হওয়া, ভার্ব ইনসলভেন্ট অসচ্ছল, অ্যাডজেক্টিভ থ্রু বরাবর প্রিপজিশন, প্রেইজ প্রশংসা করা, ভার্ব এক্সপ্রেস প্রকাশ করা, ভার্ব ওভারলুক মানে তাকেও না দেখা, ভার্ব এন্টারটেইনমেন্ট বিনোদন, নাউন পাস অতিবাহিত করা, ভার্ব। এই ছিল আমাদের উপরে শব্দগুলো। এইবার এই শব্দগুলো কিন্তু এই অবস্থায় এখানে থাকবে না। যখন আমরা এখানে ব্যবহার করব তখন দেখে এখানে শব্দগুলো কিভাবে পরিবর্তন হয়ে যায়। এর জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড বা শব্দের পজিশন। শব্দের পজিশন যদি তুমি না চিনতে পারো তাহলে কিন্তু শব্দগুলো সব ভুল হয়ে যাবে। এগুলো যদি হুবহু ওইভাবে তুলে দাও তাহলে কিন্তু শব্দগুলোকে কিন্তু যথাযথ ব্যবহারটা হবে না। এইগুলোকেই গ্রামার বলা হয়। এই জন্য এই 4 নাম্বারটা সাধারণত দেওয়া হয় যাতে করে ছাত্রছাত্রীরা তারা গ্রামাটিক্যালি তারা কতটা পারফেক্ট সেটা বোঝানোর জন্যই কিন্তু এই গ্রামারটা। তো মন দিয়ে ভিডিওটা দেখো।
আমি আগে টোটাল বাংলাটা করে দিই, তারপরে আমি অর্থগুলো এখন ব্যবহার করছি। 20 years ago, 20 বছর আগে, দি রাইটার লেখক ওয়াজ লিভিং বাস করছিলেন ইন দ্য অ্যাপার্টমেন্ট একটা কামরায়, ড্যাশ এ সিমেটারি একটা সিমেটারির সামনে তিনি ছিলেন। অ্যাট দ্যাট টাইম ওই সময়ে এ লেডি একজন মহিলা রোট এ লেটার একটা চিঠি লিখলো, ড্যাশ ওয়ান অফ হিজ বুকস তার একটা বইকে ড্যাশ করে। আমি ড্যাশটা পরে দিচ্ছি, আপাতত আমি অর্থটা বলি। দি রাইটার অ্যান্সার্ড লেখক উত্তর দিলেন, ড্যাশ আর তাকে ড্যাশ করে উত্তর দিলেন। উইদিন এ ভেরি শর্ট টাইম খুব অল্প সময়ের মধ্যে, দি রাইটার লেখক রিসিভড গ্রহণ করলেন, ফ্রম হার তার থেকে, অ্যানাদার লেটার আর একটা চিঠি তিনি তার কাছ থেকে গ্রহণ করলেন। ড্যাশ এটা করে যে এখানে যে শি ওয়াজ পাসিং, এখানে একটা দ্যাট হবে, আমি দ্যাটটা লিখতে ভুলে গেছি, এই জায়গায় একটা দ্যাট হবে। শি ওয়াজ পাসিং তিনি যাচ্ছিলেন, ড্যাশ প্যারিস হয়ে যাচ্ছিলেন, অ্যান্ড উড লাইক টু হ্যাভ এবং চাইতে চ্যাট একটা আলাপ করতে চাইলেন, উইথ হিম তার সাথে। শি অলসো রিকোয়েস্টেড তিনি আরও অনুরোধ করলেন, টু গিভ হার তাকে দিতে, লিটিল লাঞ্চন মধ্যাহ্ন ভোজন, ছোট্ট একটা মধ্যাহ্ন ভোজন দিতে চাইছিলেন, অ্যাট ফার্স্ট রেস্তোরাঁ, এই যে সেটা বলছিলাম যেটা বিলাসবহুল রেস্তোরাঁ, যেখানে সাধারণ মানুষ বা গরিব মানুষ যেখানে যাওয়ার কখনো সাহসী করে না। ড্যাশ ফিলাটার তোষামোদী হয়ে, দি রাইটার এগ্রিড টু লেখক রাজি হলেন, টু ড্যাশ লেডি মহিলাকে ড্যাশ করার জন্য, অ্যাট ফার্স্টে ইন স্পাইট অফ সত্ত্বেও, হিজ ফাইন্যান্সিয়াল ড্যাশ তার আর্থিক ড্যাশ থাকা সত্ত্বেও তিনি তাকে আপ্যায়ন করতে রাজি হলেন। দি লেডি ওয়াজ নাইদার ইয়াং লেখিকা না ছিলেন তরুণী, না ছিলেন ড্যাশ, এখানে সেই শব্দটা আমরা পরে বসাই, অ্যাকর্ডিং টু দ্য রাইটার ড্যাশ লেখকের ড্যাশ অনুসারে তিনি না ছিলেন তরুণী, না ছিলেন ড্যাশ। এই ছিল মূল গল্পটা। এবার আমি এখানকার এই শব্দগুলো কীভাবে ব্যবহার করি দেখো। 20 years ago 20 বছর আগে, দি রাইটার ওয়াজ লিভিং লেখক বাস করছিলেন, ইন দ্য অ্যাপার্টমেন্ট ড্যাশ এ সিমেটারি একটা এই জায়গায় একটা ফুল স্টপ বসে গেছে। এইখানে যেহেতু এই জায়গায় একটা ভাব লাগবে, সেই ভাবটা হচ্ছে এখানে লাগবে ওভারলুকটা হচ্ছে আমরা বলি যে অনেক সময় দেখেছি কিন্তু দেখলাম না বা তাকালাম না, অনেকটা এরকম, এটাকে বলা হচ্ছে ওভারলুক। এইবার এই ওভারলুকটা এখানে লাগবে, কিন্তু এখানে ওভারলুকটা আমি কিভাবে লিখব সেটা হচ্ছে একটা বাক্যে যখন একটা ভাব থাকে, তার মানে এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব। তার মানে আমরা যখন কোনো বাক্য লিখি, একটা বাক্যে সাধারণত 4টে অংশ হয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং ফ্রেজ। তো ভার্ব 2 প্রকারের, একটা আছে ফিনাইট আর একটা আছে নন ফিনাইট, একটা আছে ফিনাইট আর একটা আছে নন ফিনাইট। তো এই যে দুটো ভার্ব, এই দুটো ভার্বের মধ্যে পার্থক্য আছে সেটা হচ্ছে এই ফিনাইট ভাবটা এই জায়গাটা বসে, অর্থাৎ সাবজেক্টের পরে যে ভাবটা বসে সেটাকে বলা হচ্ছে ফিনাইট। আর সাবজেক্ট বাদে আরেকটা ভাব বসার জায়গা আছে, সেটা আছে সাধারণত ফ্রেজের মধ্যে বসে, অবজেক্টের মধ্যে বসে মাঝে মাঝে, তবে ফ্রেজের মধ্যে বেশি দেখা যায়। তবে এই যে ফ্রেজের মধ্যে যে ভাবগুলো, এইগুলোকে বলা হয় নন ফিনাইট ভার্ব। নন ফিনাইট মানে অসমাপিকা ক্রিয়া, ফিনাইট মানে সমাপিকা ক্রিয়া। তো এইবার এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার জায়গা, তার মানে ফিনাইট ভার্ব লিখলে হবে না। এবার অসমাপিকা ভার্ব আসে 3 রকমের, একটা আছে টু যুক্ত হয়ে আসে, টু, আর আরেকটা আছে আইএনজি, আর একটা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই 3 প্রকারে আসে। এখন এইটা খুব কম বসে, এই দুইটা বেশি বসে। তো এখানে আমি টু লিখবো না আইএনজি লিখবো। টু দিলে কিন্তু টু দেওয়ার জায়গা নেই। আর এখানে টু এবং আইএনজি এই দুইটার একটা নিয়ম আছে, যেহেতু এটা মূল ক্রিয়া, এই ক্রিয়া ঘটার আগে যদি কোনো ক্রিয়া ঘটে যায় সেটা আইএনজি বসে, অর্থাৎ এইটা যোগ হবে। আবার এই মূল ক্রিয়া ঘটার পরে যদি কোনো ক্রিয়া ঘটে সেখানে টু যোগ হয়। যেমন আমি একটা উদাহরণ দিলাম,
যেমন তুমি ভাত খেয়ে বাজারে গেলে, তো আগে তুমি খাচ্ছ, তারপরে তুমি কিন্তু যাচ্ছ, তার মানে খাওয়া ক্রিয়াটা এখানে মূল ক্রিয়া অর্থাৎ যাওয়া ক্রিয়ার আগে ঘটে যাচ্ছে, তাই এখানে খাওয়াটা ইটিং হয়ে যাবে। ঠিক তেমনিভাবে তুমি যদি বাজারে যেয়ে কোনো কিছু কিনতে গেলে, তাহলে আগে তুমি বাজারে যাচ্ছ, তারপর তুমি কিনছো, তার মানে পরবর্তীতে যে ক্রিয়াটা আসছে সেটা হচ্ছে ইনফিনিটিভ। এটাকে ইনফিনিটিভ বলা হয়, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এখানে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব বসবে, অর্থাৎ ওভার লুকিং, ওভার লুকিং, সরি কলমে দাগ পড়ছে, ওভার লুকিং। তার মানে এই জায়গাটাই অর্থাৎ আমাদের প্রেজেন্ট পার্টিসিপল বা যেটাকে আমরা বলি নন ফিনাইল ভার্ব বা অসমাপিকা ক্রিয়াটা বসবে। তুমি আবার বলি, এই অসমাপিকা ক্রিয়া সাধারণত 3 রকমের, কিন্তু 2 রকমের ব্যবহার সব থেকে বেশি হয়। একটা হচ্ছে টু যুক্ত আর একটা হচ্ছে আইএনজি যুক্ত। এটা আমি গোল চিহ্ন দিয়ে দিলাম যাতে করে তোমাদের বুঝতে সব থেকে সুবিধা হয়। এইবার এসো বি নাম্বারে কি বলবে। এবার অ্যাট দ্যাট টাইম, ওই সময় এ লেডি, একজন মহিলা লিখলেন একটা চিঠি, ড্যাশ ওয়ান অফ হিজ বুক, তার একটা বইকে তিনি ড্যাশ করে লিখলেন। তা কি করলেন? তাকে প্রশংসা করলেন। দেখো এখানে প্রশংসা করার একটা ইংরেজি আছে, সেটা হচ্ছে প্রেইজ। এই যে প্রেইজ মানে প্রশংসা করা। এখন ঠিক একই রকম আগের নিয়মে, অর্থাৎ এটাও ঠিক, এই যে ক্রিয়াটা মূল ক্রিয়া কিন্তু এখানে রোট, আর এই যে প্রেইজ যেখানে বসলো এটা কিন্তু সেই অসমাপিকা ক্রিয়া। এই যে সেই অসমাপিকা ক্রিয়া, তার মানে এটাও অসমাপিকা ক্রিয়ার জায়গা বা নন ফিনাইট ভার্বের জায়গা। তো যেহেতু আগের মতন একই রকম সিস্টেম, অর্থাৎ আগেরটাও এরকম রোট ভাবটা আগে ঘটে যাচ্ছে এবং প্রশংসা করা ভাবটা পরে, রোট ক্রিয়াটা পরে ঘটছে, এই মূল ক্রিয়ার আগে এই ক্রিয়া ঘটে যাচ্ছে। তাহলে প্রশংসা করে চিঠি লিখলেন, আগে তিনি প্রশংসা করছেন, তারপরে তিনি চিঠিটা লিখছেন। এই জন্য এখানে প্রেইজটা প্রেইজিং হয়ে গেল, PRAISING, প্রেইজিং। অর্থাৎ ঠিক আগের মতন, আগেরটাও যে সিস্টেমে ছিল এটাও ঠিক একই রকম সিস্টেম। এবার আসো সি নাম্বারে আসছে দি রাইটার অ্যান্সার, লেখক জানালেন ড্যাশ, তাকে ড্যাশ জানিয়ে উত্তর দিলেন। তাকে কি জানিয়ে উত্তরটা দিলেন? নিশ্চয়ই এখানে দেখো এর ভিতরে এই যে কথাগুলো বললাম, তো এখানে দেখো তাকে একটা ভাব চাচ্ছে, অর্থাৎ ভাবটা একটা আছে আর একটা ভাব, তাকে ধন্যবাদ জানিয়ে উত্তর দিলেন, অর্থাৎ এখানে ধন্যবাদ জানানো চাচ্ছে। তার মানে এই ধন্যবাদ জানানো ঠিক একই রকম। এইটা ছিল ফিনাইট ভার্ব, এটা কিন্তু ফিনাইট না, এটা নন ফিনাইট। তার মানে আগে ধন্যবাদ জানাচ্ছে, তারপরে কিন্তু উত্তরটা দিচ্ছেন। তার মানে একই রকম সিস্টেম, একই রকম নিয়ম, অর্থাৎ এখানেও ঠিক ওই আইএনজি যুক্ত ভাবটা আসবে। তার মানে এই যে নন ফিনাইট ভার্ব, এই গ্যাপ পূরণে সব থেকে বেশি ব্যবহার হয় এই নন ফিনাইট ভার্ব। তো সেই জন্য আমি আজকে এই গ্রামারটা বেছে নিলাম। তার মানে এখানে উত্তরটা আসছে থ্যাঙ্কিং হার, THANKING, ঠিক একই রকম আগেরটাও যেটা ছিল এটাও ঠিক সেরকম হলো। এবার আসো ডি নাম্বারে বলছে যে উইদিন এ ভেরি শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যে, দি রাইটার, লেখক, রিসিভড, গ্রহণ করলেন, তার থেকে আর একটা চিঠি, ড্যাশ আর, এটা বলে যে, এখানেও দেখো একটা ভাব যাচ্ছে, একটা ভার্বের জায়গা। তো এইভাবে অর্থ করলে বাংলাটা তুমি বের করতে যদি পারো, তাহলে তোমার কিন্তু মূল শব্দটা এমনিতেই বেরিয়ে আসবে। তো তার জন্য তোমার গ্রামাটিক্যাল বা বিশেষ করে টেন্সটা জানা খুব জরুরি প্রয়োজন। তো এখানে দেখো ভাবটা আসছে, এখানে সেটা আস কোথায়? এই দেখো সেটা এখানে আসে। তাহলে এখন এখানে আমার ভাবটা ব্যবহার করতে হবে, কিন্তু সেটা আমি ব্যবহার করবো কি একই রকম না, অর্থাৎ এই সেটাও কিন্তু এটা নন ফিনাইট ভার্ব। এখানে মূল ভাবটা কিন্তু ছিল রিসিভ, এই দেখো রিসিভ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তার মানে এই ভাবটা যেখানে বসেছে এটাও ঠিক নন ফিনাইট ভার্ব, অর্থাৎ সেটা হয়ে গেল সেইং। ঠিক এইভাবে তুমি যদি গ্রামারগুলো করতে পারো, তা আশা করি তোমার এই গ্রামার বুঝতে বেশি সময় লাগবে না। এবার আসি ই নাম্বারে দেখো, এবার বলছে যে শি ওয়াজ পাসিং, তিনি যাচ্ছেন, ড্যাশ প্যারিস হয়ে যাচ্ছেন, অর্থাৎ তিনি হয়তো কোথাও যাচ্ছিলেন, তো প্যারিস হয়ে যাচ্ছেন, তাই লেখককে বললেন। এবার এই যে কোনো কিছু হয়ে যাওয়া,
অর্থাৎ মাঝখানে মাঝপথে কোনো কিছু রেখে যাওয়া, সেটাকে আমরা বলি থ্রু, অর্থাৎ সেই পথ দিয়ে যাওয়া। তো এই যে পাস থ্রু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তার মানে এটা প্রিপজিশনের জায়গা। THROUGH, এটা কিন্তু থ্রো না, এটা হচ্ছে থ্রু। থ্রু মানে বরাবর, এটা হচ্ছে প্রিপজিশনের জায়গা। বারবার করে বলছি ভার্বের জায়গা কিন্তু এটা না। পাস থ্রু মানে অতিবাহিত করা। অ্যান্ড উড লাইক টু হ্যাভ, এবং এ চ্যাট, এবং তিনি আলাপ করতে চাইলেন উইথ হিম, তার তার সাথে আলাপ করতে চাইলেন। শি অলসো রিকোয়েস্টেড, তিনি আরও অনুরোধ করলেন, টু গিভ হার, তাকে দিতে একটা লিটিল লাঞ্চন, একটা মধ্যাহ্নভোজন দিতে চাইছিলেন অ্যাট ফার্স্টে। ড্যাশ ফিলাটান, এবার দেখো তোষামদি ড্যাশ, এবার দি রাইটার, এটা পদের অংশ, তার মানে এটা একটা ফ্রেজ। এখন তোষামদি তিনি কি করলেন, তোষামদি তিনি হলেন, তাহলে হওয়ার ইংরেজি চাচ্ছে। এবার এই হওয়ার ইংরেজিটা কি আছে, বি। এবার এখানে বি লিখলে তো উত্তর হবে না, তাহলে এখানে এই যে মানে এগ্রিডটা আছে, এইটা হচ্ছে মূল ভার্ব, এগ্রিডটা মূল ভার্ব, তার মানে এইটাও নন ফিনাইট ভার্ব হবে। অর্থাৎ এই বাক্যে দেখো একাধিক নন ফিনাইট ভার্বের ব্যবহারটা করেছে, তার মানে এখানেও উত্তরটা আসবে বি এর সাথে আইএনজি যোগ। দেখো এখানে যতগুলো ভার্ব, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ভার্ব ব্যবহার করেছে নন ফিনাইট, এবং সবগুলোই আইএনজি। তো এই যে আইএনজি বসার যে নিয়মটা বললাম, মূল ক্রিয়ার আগে যদি ওই নন ফিনাইট ভার্বটা ঘটে যায় তাহলে আইএনজি বসে, মূল ক্রিয়া ঘটার পরে যদি কোনো ক্রিয়া ঘটে সেখানে টু যোগ হয়। এ একটা শর্টকাট নিয়ম, তোমাকে আমি একটু জানিয়ে দিলাম। পরেরটা সে নাম্বার, এবার যে নাম্বারে বলছে লেখক রাজি হলেন এবার মহিলাকে ড্যাশ করতে, মহিলাকে কি করতে রাজি হলেন, তো মহিলাকে নিশ্চয়ই তিনি আপ্যায়ন করতে রাজি হলেন। এবার এখানে দেখো আপ্যায়ন করা একটা ইংরেজি এন্টারটেইনমেন্ট, এই শব্দটা এখানে নাউন হিসেবে দিয়েছে। এবার দেখো আর একটা শব্দে আর এক রকমের গ্রামার বলা হয়, সেটা হচ্ছে এটা তো নাউন হিসেবে দিয়েছে, তবে এখানে তো নাউন হিসেবে দেখায়নি, তাই এখানে দেখাইছে কি হিসেবে, ভার্ব হিসেবে একটা টু দিয়ে আছে, অর্থাৎ আপ্যায়ন করা একটা ভার্ব, এবং এই ভার্বটা হবে নন ফিনাইট। তার মানে এতক্ষণ আমরা নন ফিনাইট ভার্ব যে তিন প্রকার, আমরা এই আইএনজিটা ব্যবহার করলাম, টুটা ব্যবহার করিনি, এই টুটা এইবার আসলো। এবার টুর পরে ভার্বের কখনো রূপ বদলায় না, বা প্রেজেন্ট ফর্ম বসে, বা প্রথমটা বসে। তার মানে এন্টারটেইনমেন্টকে আমাদের এখন ভার্বে রূপান্তর করতে হবে, তার মানে এখান থেকে আমাদের এই মেন শব্দটা কেটে দিতে হবে। তারপরে এখানে মূল শব্দটা হবে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইন মানে আপ্যায়ন করা, তার মানে আমরা ভার্বটা ব্যবহার করলাম। তো এন্টারটেইন দ্য লেডি অ্যাট ফার্স্টে তিনি আপ্যায়ন করলেন মহিলাকে, ইন স্পাইট অফ হিজ ফাইন্যান্সিয়াল ড্যাশ, তা আর্থিক ড্যাশ থাকা সত্ত্বেও। তা আর্থিক আমরা কি ছিল, তো আর্থিক আমরা জানি যে অভাব ছিল। এবার সে অভাবের ইংরেজি কোনটা ছিল, সে অভাবের ইংরেজি ছিল একটা হচ্ছে ইনসলভেন্ট, এই যে। এবারে ইনসলভেন্ট শব্দটা দেখো এখানে দেখেছে অ্যাডজেক্টিভ হিসেবে, এই শব্দটাকে যদি নাউন বানাতে হবে আমাকে এখন, তার মানে এটা হচ্ছে নাউনের জায়গা, এটা কিন্তু এখন অন্য কোনো শব্দের জায়গা না। এই যে যার যার পজিশনটা বলছিলাম তোমাকে আগে, যার যার পজিশন সেই বসতে হবে, তার মানে এটা এখন নাউনের জায়গায় নাউন বানাতে হবে। ইনসলভেন্টকে যদি নাউন বানাও তাহলে এখানে উত্তরটা আসবে ইনসলভেন্সি, VEN তারপরে CY, ইনসলভেন্ট অ্যাডজেক্টিভ, ইনসলভেন্সি নাউন। তোমরা নাউনটা ব্যবহার করলাম, আমাদের গ্রামারটা এখানে ব্যবহার হয়ে গেল। এবার দেখো তা বলছে যে ফাইন্যান্সিয়াল ইনসলভেন্সি, দি লেডি মহিলা ছিলেন নাইদার ইয়াং, না ছিলেন তরুণী, না ছিলেন ড্যাশ। তো না ছিলেন কি, এর ভিতরে দেখো তিনি আমাদের কোন শব্দটা এখানে চাচ্ছে, তিনি ছিলেন, তিনি তার তো কোনো আকর্ষণ ছিল না, আমরা আগেই গল্পটা বলেছি, আকর্ষণ ছিল না। এখন এই যে ইয়াং শব্দ, যেহেতু তিনি তরুণী, এখানে তরুণী শব্দটা অ্যাডজেক্টিভ দেখা যাচ্ছে, তারপরে এখানেও তোমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এখানে যে শব্দটা দেওয়া আছে সেটা নাউন, এই নাউনকে আমি যদি এখন অ্যাডজেক্টিভ বানাই, অ্যাডজেক্টিভকে বানাতে হয়, তাহলে আমার একটা ছনটাকে বাদ দিয়ে এখানে টিপ তৈরি করতে পারে, অ্যাট্রাকটিভ, আই নাম্বার, এখানে উত্তরটা লিখলাম অ্যাট্রাকটিভ, ATTRACTIVE, অ্যাট্রাকটিভ, অর্থাৎ আকর্ষণীয়টা হয়ে গেল। তো এইবার তারপরে আরেকটা আছে আমাদের আরেকটা শেষ বাক্য, অ্যাকর্ডিং টু দ্য রাইটার্স দ্যাট,
লেখকের ড্যাশ অনুসারে। তাই এই যে জায়গাটা লেখকের কি অনুসারে, তো এই জায়গাটা যে কোনো শব্দের শেষ বা বাক্যের শেষ সাধারণত সেটা নাউন বসে। তো লেখকের কি অনুসারে, লেখকের প্রত্যাশা অনুসারে। এখানে প্রত্যাশার ইংরেজি কোনটা ছিল? এক্সপেক্ট। এই শব্দটা কি দিছিল? ভার্ব হয়ে দিছিল। এই ভার্বকে এখন নাউন বানাতে হবে। এক্সপেক্টকে যদি আমি নাউন বানাই তাহলে এর উত্তরটা হবে এক্সপেকটেশন। এক্সপেকটেশন। তো এই ছিল আমার আজকের গ্রামার বা আজকের ক্লাস। তো আশা করি তোমরা এটা থেকে বুঝতে পেরেছ। যদি আমার এই ভিডিওটা তোমার কোনো উপকারে লাগে তাহলে তুমি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে করে তুমি সহজেই নোটিফিকেশনটা পেতে পারো এবং আমি যেন ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত হই। তো ধন্যবাদ, আবার দেখা হচ্ছে সামনের একটা নতুন ভিডিও নিয়ে।